সারা দেশ যেন আজ রামময়। প্রায় ৭,০০০ ভিভিআইপি এবং লক্ষ লক্ষ ভক্তদের সমাগমের মাঝে আজ দুপুর প্রায় 12:30টা নাগাদ অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাণ প্রতিষ্ঠার পর উনি রামলালার আরতি করেন। তারপর দেশবাসীর উদ্দেশ্যে ওনার বক্তব্যে উনি বলেন, দীর্ঘ যুগের প্রতীক্ষার পর মোদের রাম এসে গিয়েছেন। বহুদিনের ধৈর্য ও তপস্যার ফল এটি। অগণিত বলিদান শেষে তিনি বিরাজমান হয়েছেন নিজ গৃহে। প্রভু রামের কাছে ক্ষমা চেয়ে নেন উনি। আবেগ জড়ানো কণ্ঠে ক্ষমা চেয়ে নেন, বলেন রাম মন্দির তৈরি করতে এতদিন সময় লাগার জন্য। তবে একদিকে যখন রাম মন্দির উদ্বোধন নিয়ে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিজেপির বিভিন্ন শাখা সংগঠন, তখন অন্যদিকে বিরোধী দলের নেতৃত্বদের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে নিউজ ভ্যানগার্ড আজ যেমন অযোধ্যার ছবি দেখিয়েছে আপনাদের, ঠিক তেমনি রাজ্যের প্রত্যেক প্রান্তের চিত্র তুলে ধরেছে। পাশাপাশি বহিরাজ্যের অনেকেরই মতামত শুনেছেন আপনারা। চলুন এই মুহূর্তে আমরা একটু ফিরে দেখার চেষ্টা করি সারাদিন আজ আমরা কি কি দেখলাম। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আর এই মুহূর্তে আমার সাথে আজ নিউজ ভ্যানগার্ডের দুজন জনপ্রিয় মুখ তথা নিউজ অ্যাঙ্কার রয়েছে সুপ্রীতি মুখার্জি ও অঙ্কিতা বর্ধন। তোমাদের দুজনকেই স্বাগত আজকে আমাদের এই টক শোতে। প্রথমে অঙ্কিতা, তোমার কাছেই যাব। যেহেতু আজ বিগত কিছুদিন ধরে যত রাম মন্দির নিয়ে যত কর্মসূচি বেশিরভাগ তুমি দর্শক বন্ধুদের সামনে তুলে ধরেছ, বাকিরা অবশ্যই তুলে ধরেছে, সুপ্রীতি, অর্ণব, এবং কিছু কিছু টক শোতে আমরাও আলোচনা করেছি। কিন্তু যেহেতু তুমি তুলে ধরেছ, আজ গোটা দিন গোটা দেশ রামময় ছিল। তোমার কাছে কি মনে হয়েছে, কেমন রামময় কাটলো আজকের দিনটি? সারাদিনের নানান কর্মসূচি কভারেজ করে কি কি মনে হচ্ছে তোমার? বিশ্ব দরবারে আজ ভারতবর্ষ কতটা উজ্জ্বল হলো বলে তোমার মনে হয়? দীপেন্দা, আমি যখন আজ সকালে রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যাই, তখন একটা চিত্র অবশ্যই চোখে পড়ে। রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রীর আহ্বানকে সাড়া দিয়ে বিভিন্ন প্রচার প্রসার হয়েছে গোটা দেশব্যাপী। বিশেষ করে এই চলতি মাসে দেখা গেছে যে রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে এক প্রকার হিন্দুত্বের ঝড়। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন কর্মসূচি। বিশেষ করে একটা উল্লেখযোগ্য বিষয় দেখা গেছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন জায়গায় দেখা গেছে সাফাই অভিযান বিভিন্ন মন্দির মঠে, যেখানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মেয়র এবং এলাকাবাসীরাও একসাথে সেই সাফাই অভিযানে যোগদান করেছে, যা আজকের দিনে দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় দেবেন না, আমি দেখলাম যে আজকের যে রাম মন্দিরের উদ্বোধন, একেবারে সকালে কুয়াশাচ্ছন্ন আকাশ ছিল এবং সেই ঠান্ডাকে উপেক্ষা করে গোটা রাজ্যবাসী মেতে উঠেছে। বিভিন্ন জায়গায় দেখেছি আমি, বা আমাদের যখন ফুটেজগুলি আসে বিভিন্ন জায়গা থেকে, তখন দেখা যায় যে গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। অবশ্যই সেখানে বিজেপির কার্যকর্তাদের উপস্থিতি ছিল, বিভিন্ন সংঘের সদস্যরা ছিলেন, কিন্তু বলার বাহুল্য যে সেখানে কিন্তু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বিশেষ করে রাম ভক্ত যারা, তারাও কিন্তু এই বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে প্রত্যেকের বাড়ির পাশের বিভিন্ন মন্দিরে আজ মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। প্রত্যেকেই সকালে ঘুম দিয়ে উঠে বা স্নান করে একবার সে যজ্ঞে অংশগ্রহণ করেছেন। তাও কিন্তু একটা বড় ব্যাপার আজকের দিনে দাঁড়িয়ে। এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলতে পারেন যে আজকের এই রাম মন্দির উদ্বোধন এবং রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী বা বিশেষ করে বিজেপি হিন্দুত্বের তাসে খেলছে। কিন্তু বলতেই হয়, রাজনীতি একদিকে, ধর্ম একদিকে। যারা র্যালিতে আজ অংশগ্রহণ করেছেন তারা তো প্রত্যেকে বিজেপি করেন না। প্রত্যেকে কি বিজেপিতে ভোট দেবেন বা ভোট বাক্সে কি তার প্রভাব পড়বে? সাধারণ ভক্তরা যারা ছিলেন, যারা র্যালিতে ছিলেন, একদমই সেখানে কিন্তু সবাই কিন্তু আর ভোট দেবেন না। অর্থাৎ রাম ভক্তরাও কিন্তু আজ উপস্থিত হয়েছেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর ডাকে আমরা বলতে পারি গোটা রাজ্যে কিন্তু উচ্ছ্বাস উন্মাদনা রয়েছে। হ্যাঁ,
সেই জায়গায় একটা প্রশ্ন আসছে যে বিরোধীরা কিন্তু বয়কট করেছে রাম মন্দিরের উদ্বোধন। প্রথমে সিপিআইএম, তারপর কংগ্রেসের পক্ষ থেকে, তারপর একে একে প্রত্যেকটি রাজনৈতিক দল বয়কট করেছেন রাম মন্দিরের উদ্বোধন। যে জায়গায় সাধারণ মানুষ বা রাম ভক্তরা আজ অযোধ্যায় না গেলেও বিভিন্ন বাড়ির পাশের মহাযজ্ঞে অংশগ্রহণ করেছেন, সেখানে নিজেদেরকে একটু দূরে সরে রেখেছেন, দূরে সরিয়ে নিলেন বিরোধীরা। অর্থাৎ সেখানে কিন্তু রাম বিরোধী একটা তকমা পড়ে গেল বিরোধীদের কাছে। অর্থাৎ আগামী 24-এ ভোট বাক্সে তার কিছুটা হলেও কিন্তু প্রভাব পড়বে হয়তো। আমরা অবশ্যই সেই বিষয়টাও অবশ্যই নজরে রাখবো, যেটা রাজনৈতিক দিকটা, যেহেতু লোকসভা 2024-এর লোকসভা আসন্ন এবং লোকসভা ঠিক আগে এই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বিরোধী দলের যে অবস্থান, তারও বিস্তারিত জানবো কিছুক্ষণ পর। আমাদের সাথে জুড়ে যাবেন আমাদের এক্সিকিউটিভ এডিটর। কিন্তু সুপ্রীতি রয়েছে এই মুহূর্তে। সুপ্রীতি, আজ আমরা সারাদিন তো বটেই, তুমি বিভিন্ন স্টুডিওতে ছিলে, টক শো থেকে শুরু করে লাইভ কভারেজে তুমি ছিলে, পাশাপাশি সন্ধ্যায় তুমি রাস্তায় বেরিয়েও কিন্তু আমাদের অনেকগুলো চিত্র দেখিয়েছো, সেখানে কিভাবে সন্ধ্যায় কিভাবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সেজে উঠেছে আমাদের আগরতলা শহর এবং গোটা রাজ্য। তো পাশাপাশি সারা দেশে এই কর্মসূচি হচ্ছে হয়তো। তো কেমন কাটলো আজকের দিনটি, কতটা রামময় ছিল বলে তোমার মনে হয়? দেখো দীপেনদা, আমার কোয়েঙ্কার অঙ্কিতা যে বলছিল রাজ্যের কথাটা, আজকে গোটা দেশ এবং রাজ্য যেরকম রামময় বা যে উন্মাদনা দেখেছি, সেক্ষেত্রে বলতে হয় যে শুধু আমাদের দেশ ভারত এই উন্মাদনা আজকে চাক্ষুষ করেনি। আজকে বিদেশের মাটিতেও কোথাও গিয়ে লক্ষ্য করা গেছে যে এক টুকরো ভারত। আমি যদি উদাহরণ দিই ইন্দোনেশিয়া, আমি যদি উদাহরণ দিই ফ্রান্স, তোমার সেই জায়গায় শ্রীলঙ্কা, থাইল্যান্ড, প্রত্যেকটা জায়গাতে কোনায় কোনায় আজকে ছবি ধরা পড়েছে যে একদিকে ভারতে যখন রাম মন্দির উদ্বোধন হচ্ছে, তখন সেই জায়গাতে দাঁড়িয়েও জয় শ্রীরাম ধ্বনি এবং তার সেই উন্মাদনা, সেই স্পিরিটটা এক প্রকার আমরা আজকে বিদেশের মাটিতেও দেখেছি। সুতরাং এই যে উন্মাদনাটা, সেটা আজকের শুধু ভারত তা সাক্ষী থাকলো না, বিদেশও সাক্ষী থাকলো। দেখো দীপেন্দা, আমাদের একেবারে কয়েক হাজার হাজার বছরের পুরনো যে মহাকাব্য রামায়ণ, সেই মহাকাব্যের মূল নায়ককে না রাম, সেই রামের আজকে প্রাণ প্রতিষ্ঠা হলো। তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে দীপাবলির কথা, হ্যাঁ আমি বেরিয়েছিলাম এবং সেই দীপাবলি আজকে চাক্ষুষ করলাম। একটা সময় আমরা শুধু কালী পুজোর সময় দীপাবলি দেখেছি, কিন্তু আজকে একেবারে গোটা দেশ একটা অভূতপূর্ব পরিস্থিতি, অভূতপূর্ব একটা সময় সন্ধিক্ষণের অপেক্ষা বা মুহূর্তের সাক্ষী হলো, যেখানে একেবারে ঠিক সন্ধ্যের দিকে দীপাবলির আয়োজন। এবং সেই দীপাবলিতে শুধু যে ঠিক অঙ্কিতা যেটা বলছিল যে শুধু যে বিজেপির কর্মী সমর্থকরা এতে রয়েছে, তা কিন্তু একেবারেই নয়। সাধারণ মানুষও কিন্তু গিয়ে কোথাও না কোথাও গা ভাসিয়েছে। আজকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্যে বিভিন্ন প্রান্তে ঘুরে, ওরা যে ছবি সকাল থেকে দেখিয়েছে এবং আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে আমরা ছবি দেখেছি, অর্থাৎ সব দিক থেকে তাকিয়ে রাম মন্দির উদ্বোধন, রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠাতে একটা আলাদাই উদ্দীপনা, একটা আলাদাই উদ্দীপ্ত পরিস্থিতি কোথাও গিয়ে কাজ করেছে গোটা দেশের মধ্যে। একদম। অঙ্কিতা, আজ রাম মন্দির উদ্বোধন উপলক্ষে অনেক কিছুই হয়েছে সারাদিন, একদম সকাল থেকে শুরু করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা থেকে শুরু করে, সেখানে ভিভিআইপিদের সমাগম থেকে শুরু করে, সেলিব্রিটিদের সমাগম থেকে শুরু করে, ভক্ত সাধু সন্তরা এবং গোটা ত্রিপুরা রাজ্যে অনেক ধরনের কর্মসূচি আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি। তুমি যেটা উল্লেখ করছিলে যে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, মেয়র থেকে শুরু করে সাধারণ মানুষ, বিভিন্ন নেতৃত্বরা, বিজেপির বিভিন্ন শাখা সংগঠন এবং নেতৃত্বরা কিন্তু সাফাই অভিযান থেকে শুরু করে অনেক ধরনের কর্মসূচি করেছে। তাহলে একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে আজ, এবং মনে একটা প্রশ্ন জেগেছে, নিউজ ভ্যানগার্ডের মনে এই প্রশ্নটা জেগেছে যে আজ রাম মন্দির উদ্বোধন উপলক্ষে কেন্দ্র ও রাজ্য সরকার অর্ধ দিবসের সরকারি ছুটি ঘোষণা করে। তাহলে কি আগামী 22শে জানুয়ারি 2025 থেকে দেশ জাতীয় ছুটি পাবে? সারা বছরে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে যখন আমরা ছুটি পালন করি, তাহলে তেমন ছুটি কি 22শে জানুয়ারি 2025 থেকে দেশবাসী উপহার পাবে? কি মনে হয় তোমার? একদমই, আজকের পর থেকে কিন্তু তোমার এই প্রশ্নের তাৎপর্য বা গুরুত্ব অনেকটাই বেড়ে যাবে। কেননা আজ অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। শুধুমাত্র রাজ্য নয়, গোটা ভারতের বিভিন্ন রাজ্যেই আজ অর্ধ দিবসীয় ছুটির ঘোষণা করা হয়েছে। আমরা দেখি দীপাবলি হোক বা দুর্গাপূজা হোক, যে কোনো ফেস্টিভ্যাল শুধুমাত্র হিন্দু অনুষ্ঠান নয়, আমরা দেখি মহরম বা ঈদ বা ক্রিসমাস, প্রত্যেকটা অনুষ্ঠানই কিন্তু একটা সরকারি
ছুটির ঘোষণা থাকে। এবং রাম মন্দিরের আজকে গোটা রাজ্যব্যাপী যেভাবে একটা উচ্ছ্বাস বা উন্মাদনা আমরা দেখেছি, তাকে কেন্দ্র করে অবশ্যই বলতে হয় যে আজকের প্রাণ প্রতিষ্ঠার দিন যেভাবে অর্থদিন দিবসীয় ছুটির ঘোষণা করা হয়েছে সরকারিভাবে, আগামী দিনে কিন্তু তা একেবারে ছুটির ঘোষণা বা পূর্ণ দিবসীয় ছুটির ঘোষণা করা হতে পারে, তার একটা সিদ্ধান্ত আসতে পারে। একেবারে প্রাণ প্রতিষ্ঠার দিন যেভাবে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার এই সিদ্ধান্তে এসেছে, আগামী বছর হয়তোবা তার পূর্ণ মর্যাদাভাবে, বিশেষ করে পূর্ণ দিন ছুটি ঘোষণা করার একটা সম্ভাবনা থাকে। আমি প্রথমেই বলেছিলাম যে হিন্দু নয়, বিভিন্ন খ্রিস্টান বা মুসলিম বা আমরা বুদ্ধদের যারা বড় বড় উৎসব থাকে, সেখানেও আমরা দেখতে পাই যে ছুটির ঘোষণা দেওয়া থাকে। সেক্ষেত্রে অবশ্যই রাম মন্দিরের রামলালার আজ প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, সেখানে আগামী দিনে যে রাম মন্দিরের এই উদ্বোধন, অর্থাৎ 2025 সালের 22শে জানুয়ারি রাম মন্দিরের বর্ষপূর্তি উপলক্ষে যে ছুটি থাকবে না, সেটা কিন্তু বলা যায় না, অনেকটাই সম্ভাবনা রয়েছে। সুপ্রীতি, তোমার কি মনে হয় এই বিষয়ে? আরেকটা বিষয় একটু আলোকপাত চাইবো তোমার কাছে। আজ অনেক মন্দিরে আমরা যজ্ঞ হতে দেখেছি এবং সকাল থেকে আমরা অনেকগুলো মন্দিরের যজ্ঞ কভারেজ দেখিয়েছি। আমাদের চিত্র সাংবাদিক ভাইরা যারা গোটা ত্রিপুরা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, সাংবাদিক বন্ধুরা যারা গোটা ত্রিপুরা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, ওনারা কিন্তু সেই চিত্র আমাদের সামনে তুলে ধরেছে এবং সেই চিত্র নিউজ ভ্যানগার্ডে দর্শক বন্ধুরা দেখেছে। দুর্গাবাড়িতে যজ্ঞে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী নিজে অংশগ্রহণ করছিলেন এবং অন্যান্য নেতৃবৃন্দরা ছিলেন, মেয়র ছিলেন। পাশাপাশি মেহার কালীবাড়িতে সেখানে আমরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককে দেখেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের এই যজ্ঞে কতটা অংশগ্রহণ ছিল, এটা। আর দ্বিতীয় যেটা প্রথম প্রশ্ন ছিল যে তোমার কাছে এবং যেটা অঙ্কিতার কাছেও করলাম, যে 22শে জানুয়ারি 2025 কি ছুটি হতে পারে কিনা, দেশ পাবে কিনা? দেখো, এক্ষেত্রে 1992 থেকে কিন্তু বিজেপির এই বিষয়টা এসেছে বা শুরু হয়েছে, এবং আজকের দিনে 2024 সাল, বা আমি যদি ধরি 1528 থেকে আজকে 2024 সাল, প্রায় 500টা বছর, এবং এতটা লেন্দি একটা টাইম, লেন্দি একটা পিরিয়ডের এই রাম মন্দির নিয়ে আমি আজকে বিতর্ক কথাটা আনবো না, এই যে চর্চা, সেই চর্চার পর অবশেষে রাম মন্দির উদ্বোধন হলো, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো। আজ সকালেও আমরা যখন আলোচনায় ছিলাম, বিশিষ্টরা ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের, সেই জায়গাতে তারাও বলেছিলেন যে একদিকে যেরকম ভাটিকান সিটি রয়েছে, একদিকে যেরকম আমরা যদি ধরি যে মক্কা মদিনা রয়েছে, ঠিক সেরকম ভাবে ভারতের এবার কি হলো না, অযোধ্যা হলো। সেই জায়গাতে দাঁড়িয়ে রাম মন্দিরের উদ্বোধনের দিন ছুটি কতটা কেন্দ্র বা রাজ্য দেবে, সেটা একেবারে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের মতামত, সে ব্যাপারে আজকে আমি ঢুকবোই না। কিন্তু দেখো, আজকের দিনে যে একটা ভারতের বুকে ইতিহাস তৈরি হলো, তা কিন্তু কোথাও গিয়ে প্রমাণ করছে। কারণ বিজেপি কিন্তু তখন যদিও সেই জায়গাতে সংঘ, জনসংঘ ছিল তখন, যদি আমি খুব ভুল না করি, এবং তারা তখন রাম মন্দির নিয়ে এই যে আন্দোলন উঠেছিল, এই যে ঢেউ উঠেছিল একটা, তারা উদ্বোধন করবে, এবং আজকের দিনে দাঁড়িয়ে কোথাও গিয়ে সেই রাম মন্দির উদ্বোধন হলো। অর্থাৎ যে বার্তা দিয়েছিল, আজকে যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রের ক্ষমতায় রয়েছে বলে আজকে নামকার হচ্ছে, আজকে নাম উঠে আসছে প্রধানমন্ত্রীর, এবং তার নাম আজকে গোটা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। সেই জায়গাতে দাঁড়িয়ে আমার কোথাও মনে হয় যে আজকের দিনে বিজেপি যে একটা ইতিহাস তৈরি করলো, এবং তারা যে কথা কার্যত দিয়ে রাখে, যে কথা দিয়েছিল রাম মন্দির নিয়ে, এই যে একটা দিনের পর দিন একটা লড়াই আন্দোলন বা সুপ্রিম কোর্টের একেবারে রায়, পরবর্তী সময় রাম মন্দির আজকে তৈরি হলো। সেই জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হয় যে আগামী দিনে বিজেপি যদি চায়, দেশবাসীর কাছে তারা দাবি করতে পারবে একেবারে হরফ করে, যে তারা যেটা বলে তারা সেটা করে দেখায়। আজকের দিনে দাঁড়িয়ে কোথাও যেন সেটা মনে হচ্ছে, কারণ তার প্রমাণ একেবারে সচক্ষে গোটা দেশ, গোটা বিশ্ব তথা তাকিয়ে দেখলো। এবং তুমি যেটা বলছিলে, আজকে সাধারণের কতটা অংশগ্রহণ ছিল বিভিন্ন যজ্ঞগুলোতে, ঠিক। এবং সেক্ষেত্রে এই যে তোমাকে বলছিলাম কিছুক্ষণ আগেই আমি গিয়েছিলাম, যে এই যে দীপাবলি, সেখানে 5000 প্রতিদিন দীপাবলি চলছে। আজকে আর একটা বিষয় বলে রাখি, বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়েছে। গত দুদিনও আমরা এতটা ঠান্ডা দেখিনি, কিন্তু আজকের ঠান্ডা যেন দুদিন থেকে একেবারে ছাড়িয়ে গেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে রাস্তাতে আজকে সকাল থেকে একটা আলাদাই জনঢল, আজকের দিনে সেটা জনঢলও জানি না কতটা বলা যাবে, আজকে হয়তো সেটা আবেগের ঢল, আজকে হয়তো সেটা ধর্মের মানুষের যে আবেগ, সেই ধর্মটাই আজকে কোথাও গিয়ে রাস্তাতে পরিলক্ষিত হয়েছে। বিভিন্ন মন্দিরে সেটা পরিলক্ষিত হয়েছে।
শুধু যে দলীয় কর্মীরা তাতে অংশগ্রহণ করেছে তা একেবারেই নয়। কিছুক্ষণ আগেই আমি একজন রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছেন যে তার শরীর খারাপ, কিন্তু তিনি তাও অংশগ্রহণ করেছেন। কারণ কি, এই যে ঐতিহাসিক মুহূর্ত, সেই মুহূর্তে একবার সাক্ষী থাকবে। এই যে প্রদীপ জ্বালানো, আমরা তো সাধারণভাবে এটা দেখতে পাই না। আজকে প্রদীপ জ্বালানো হয়েছে কি না, ভারতকে আঁকা হয়েছে, ভারতের ম্যাপ তোলা হয়েছে, তার সঙ্গে ভারতের যে ম্যাপের একেবারে নিচের দিকে রয়েছে শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কাও তোলা হয়েছে। কারণ কি, কারণ সেই রামায়ণে আমরা পড়েছিলাম কোথাও গিয়ে লঙ্কার কথা, সেই শ্রীলঙ্কাও কিন্তু আজকে প্রদীপের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ একেবারে টুকরো টুকরো, তার সঙ্গে অখণ্ড ভারতের বার্তা দেওয়া হচ্ছে কোথাও। ভারতবর্ষ যে একেবারে এক, এবং তার কৃষ্টি সংস্কৃতি আজকে সমস্ত কিছু আধ্যাত্মিকতার দিক থেকে সবটাই আজকে বার্তা দিচ্ছেন, এবং তার সাক্ষী থাকতেই মনে হচ্ছে যে রাজ্যবাসী স্বতঃস্ফূর্ততার সঙ্গে অংশগ্রহণ করছে। আজকে কে কোন মেরুকরণ বা কে কোন রঙের রাজনীতি করেন সেটা কোথাও গিয়ে আজকে গৌণ ছিল। মুখ্য ছিল আজকে রাম মন্দির উদ্বোধন, একেবারে দেশের ঐতিহাসিক মুহূর্ত, সেই মুহূর্তে সাক্ষী থাকাটাই হচ্ছে মূল এবং প্রধান। তাই সব বাধা বিপত্তিকে কাটিয়ে সাক্ষী থাকাটাই ছিল আজকে কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে মূল পর্ব। একদম সেখানে অংশগ্রহণ, সাধারণ মানুষের অংশগ্রহণ অবশ্যই চোখে পড়ার মতোই ছিল। আমরা চেষ্টা করব, আমরা কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সাথে কথা বলার এই অনুষ্ঠান থেকে আমরা চেষ্টা করছি বিজেপির নেতৃত্বের সাথে কথা বলার। আমরা অবশ্যই চেষ্টা করব যদি বিরোধী কোন নেতৃত্বের সাথে কথা বলতে পারি, রাজ্যে যারা রয়েছেন, রাজ্য নেতৃত্ব যারা রয়েছেন তাদের সাথে কথা বলা। আমরা চেষ্টা করছি বিজেপি নেতৃত্ব রানা ঘোষের সাথে কথা বলা, এবং যদি আমরা সংযোগ স্থাপন করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা চেষ্টা করব রানাবাবুর সাথে কথা বলা। আর দর্শক বন্ধুরা, আপনাদের জানি রাখি, রাম মন্দির আজ গোটা, আমি চেষ্টা করব নিউজ ভ্যানগার্ডের স্টুডিও থেকে রানাবাবুর সাথে কথা বলা। রানাবাবু শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার, আমি দীপেন বলছি নিউজ ভ্যানগার্ড থেকে। নমস্কার। নমস্কার, সরাসরি শুনতে পাচ্ছেন আপনাকে সবাই। রানাবাবু, যেটা আজ জানার ছিল আপনার কাছে, আজ গোটা দেশ রামময় ছিল, তো কতটা রামময় ছিল বলে আপনার মনে হয়, আর আপনার সারাদিন কেমন কাটলো? কতটা রামময় ছিল এটা আমার কোনো বলার অপেক্ষা রাখে না। আজকে রামের এই পবিত্র প্রাণ প্রতিষ্ঠার দিনে অযোধ্যাতে আমাকে যারা শুনতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের মাধ্যমে, আমি সকলকে জানাই আজকের দিনের এই শুভ দিনের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের এই রামময় দিন সারা ভারতবর্ষ জুড়ে কি পরিস্থিতি ছিল, সকল হিন্দু সনাতন ধর্মাবলম্বী শুধু নয়, বিভিন্ন ধর্মের তারাও আজকে আমাদের পূজার্চনায় আমরা দেখেছি অংশগ্রহণ করেছে। পাশাপাশি যেটা সবচেয়ে লক্ষণীয় বিষয় ছিল যে সারা ভারতবর্ষের যারা ব্যতিক্রমী কিছু নেতৃত্ব আছেন, বিরোধী দলীয় তারাও আজকে বিভিন্ন পূজার্চনায় আজকে বিভিন্ন মন্দিরে গেছেন, ধর্মীয় স্থানে গেছেন। তো আজকে সকাল থেকেই আমাদের অফিস প্রাঙ্গণে পুজো ছিল। আমরা সকলে মিলে, রাজ্য সভাপতি আমাদের সঙ্গে ছিলেন, সকলে মিলে অঞ্জলি নিয়েছি, পূজার্চনা হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা পরিদর্শন করেছি, সেবামূলক ভাবে আমরা বিভিন্ন জায়গায় দান করেছি। তো সারাটা দিন আজকে খুব ভালোভাবে কেটেছে। আমাদের মর্যাদা পুরুষোত্তম শ্রী রামের আজকের প্রাণ প্রতিষ্ঠার দিনে আজকের দিন স্মরণীয় হয়ে থাকলো ভারতবর্ষের ইতিহাসে। রানাবাবু, আজকের এই দিনটির জন্য, রাম মন্দির উদ্বোধনের পর ভারতবর্ষ বিশ্ব দরবারে আরো কতটা সমৃদ্ধ হলো, ভারতবর্ষের মাথা আর কতটা উঁচু হলো বলে আপনার মনে হয়? দেখুন, আজ থেকে বহু বছর আগে নরেন স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন যে ভারত আবার জগত সবার শ্রেষ্ঠ আসন লবে। উনি বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষের মাটিতে এরকম একজন প্রাণ পুরুষ জন্ম নেবেন যে ভারতবর্ষকে আবার জগৎ সবার আসনে বসাবেন। তো ভারতবর্ষের লোকপ্রিয় প্রধানমন্ত্রী বিশ্ব দরবারে যার স্থান এখন প্রথম, উনি এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি। ওনার হাত ধরে সারা বিশ্ব জুড়ে আজকে ভারতবর্ষকে নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা, ভারতবর্ষকে নিয়ে বিভিন্ন ধরনের বিচার বিশ্লেষণ চলছে, এবং উনি ঘোষণা দিয়েছেন যে ভারত খুব শীঘ্রই বিশ্বগুরুর আসন গ্রহণ করবে। সেই বিশ্বগুরুর আসন গ্রহণ করতে আর বেশি দিন বাকি নেই। তো বিশ্বগুরুর আসন গ্রহণ করার প্রাক মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে আছি, সেই মুহূর্তকে আমরা এখন উপভোগ করছি। ভারত সত্যি আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে এবং বিশ্বগুরু ভারতবর্ষকে সারা
রামবাবু, একটা শেষ প্রশ্ন আপনার কাছে। রাম মন্দির যেহেতু ধর্মকে নিয়ে, ধর্ম আমরা সাধারণত দেখি যাদের একটু বয়স হয়েছে, যারা গুরুজনরা, যারা বয়োজ্যেষ্ঠরা, তাদের মধ্যে প্রচলিত বেশি। যুব সমাজের ওপর এই রাম মন্দির উদ্বোধন এবং রামলালার এই যে প্রাণ প্রতিষ্ঠা, তা কেমন প্রভাব পড়েছে বলে আপনার মনে হয়? দেখুন, রামলালা প্রাণ প্রতিষ্ঠার মধ্যে এখানে যুব সমাজ, বৃদ্ধ, মহিলা, পুরুষ এরকম কোনো বিষয় নয়। আমার যতটুকু মনে হয় এটা একটা সার্বিক বিষয়। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে রামলালা শুধু হিন্দু সনাতন ধর্মের মধ্যে আর সীমাবদ্ধ নয়, সকল ধর্মাবলম্বীর মধ্যে তো সীমাবদ্ধ আছেই। বৃদ্ধ বলুন, যুবক বলুন, মহিলা বলুন, পুরুষ বলুন, সকলের মধ্যেই আজ বিরাজমান। এবং আজকে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন উৎসবের মেজাজে সকলে রাম ভক্তরা শুধু নয়, যারা এর বাইরে যারা আছেন তারাও আজকে এই উৎসবে সামিল হয়েছেন, প্রসাদ গ্রহণ করেছেন। বিরোধীরা তো গেল না, বিরোধীরা রাম পুজোয় অংশগ্রহণ করেনি, কিন্তু লক্ষ্য করে থাকবেন যে বিরোধীরা কোনো না কোনো ধর্মীয় স্থানে আজকে তারা গেছে, কোনো না কোনো ধর্মীয় স্থানে আজকে তারা পূজা পাঠে ব্যস্ত ছিল। তারা রাম নিয়ে তাদের যে জ্বর আছে, রাম নিয়ে তাদের যে বিগত দিন থেকে আমরা দেখে আসছি, শুধু রাম নয়, যে হিন্দু সনাতন ধর্মাবলম্বী নিয়ে তাদের একটি হাহাকার। হিন্দুদের কথা যখন আসে, সনাতন ধর্মের কথা যখন আসে, তখন তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আমার কথা হলো যে আমরা তো কখনো অন্য ধর্মের বিরুদ্ধাচরণ করিনি, আমরা কখনো ইসলাম ধর্মের বিরুদ্ধাচরণ করিনি, আমরা কখনো বুদ্ধ ধর্মের বিরুদ্ধাচরণ করিনি। সকল ধর্মের আমরা শ্রদ্ধা করি। কিন্তু আজকে দেখা গেছে যে বিজেপি শাসিত রাজ্যে কোথাও অর্ধ দিবসীয় ছুটি ঘোষণা হয়েছে, কোথাও পূর্ণ দিবসীয় ছুটি ঘোষণা হয়েছে, কিন্তু অবিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখা গেছে আজকে ব্যতিক্রমী বিষয় যে ওই জায়গাতে কোনো ছুটি ছাটার কোনো বিষয় ছিল না। তো আমার একটা প্রশ্ন থাকবে যে অবিজেপি শাসিত রাজ্যে কি হিন্দু ধর্মাবলম্বী নেই? যারা রামকে ভালোবাসেন তাদের মধ্যে কি কেউ নেই? বা তৎকালীন সময়ে এই রাম জন্মভূমিকে নিয়ে যারা কর সেবক আছে, বিভিন্ন জায়গায় কর সেবকদের প্রাণ বলিদান দিতে হয়েছে, সেই কর সেবকদের পরিবারের লোকজনকে নিয়ে আজকে তাদেরকে বঞ্চিত রেখে ওই বিরোধী দল বা যে অবিজেপি শাসিত রাজ্যগুলো আছে সেখানে দেখা গেছে তারা রাম নিয়ে বা ছুটি ছাটা নিয়ে কোনো তাদের বক্তব্য নেই, তারা এই ধরনের কোনো স্টেপ নেই। ঠিক, আমরা আপনার কথার সূত্র ধরে রানাবাবু অবশ্যই চেষ্টা করব কর সেবকদের সাথে কথা বলার। আমাদের সঙ্গে যোগাযোগ রয়েছে কর সেবকদের, কথা বলার চেষ্টা করব। আমাদের সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে রানাবাবু। ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন, আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতৃত্ব, রাজ্য বিজেপি নেতৃত্ব রানা ঘোষ এবং বিশিষ্ট নেতৃত্ব, ওনার বক্তব্য আপনারা শুনলেন। সুপ্রীতি, অঙ্কিতা, আর কোনো কর্মসূচি আছে কিনা? সুপ্রীতির কাছে প্রথমে যাব। রাম মন্দির উদ্বোধন হয়ে গেছে, আজ সন্ধ্যা অবধি যেসব ধরনের কর্মসূচিগুলো ছিল এবং গোটা একটা দিন, আনন্দময় দিন কাটানোর জন্য রাম মন্দির ট্রাস্ট থেকে যেটা বলা হয়েছিল যে একটা আনন্দময় দিন কাটান, রামময় কাটান, সবাই রামের নাম জপ করুন, ভজন করুন, এবং সেই পরিবেশই আমরা দেখলাম। সেখানে বাড়িতে হোক, রাস্তায় হোক, বিভিন্ন সংস্থায় হোক, কিংবা মন্দিরে হোক বা ধর্মীয় স্থানে হোক। আজকের পর আগামীকাল থেকে আর কোনো ধরনের কর্মসূচি আছে বলে কি খবর আছে? না, দেখো, এখনো পর্যন্ত আগামীকাল থেকে কোনো কর্মসূচি আছে কিনা সে নিয়ে কোনো কিছুই প্রকাশ করা হয়নি, বা কিছু এখনো অব্দি নেই যদি আমি বলতে চাই। অন্যদিকে আজকের দিনের কথাই যদি বলি, আজকের গোটা দিন আমরা নানান রকমের ছবি দেখেছি। আমরা সকাল থেকে আমাদের পর্দায় দেখিয়েছি দর্শকদের একেবারে অযোধ্যা থেকে ছবি, কলকাতা থেকে ছবি, শহর আগরতলা থেকে ছবি, অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তের ছবি আমরা আজকে তুলে ধরেছি। সেই জায়গাতে দাঁড়িয়ে বলতে হয় যে একটা ভীষণ উল্লেখযোগ্য দিক যদি একটু তুলে ধরি, যে আজকে দেখবে যে অযোধ্যাতে এক প্রকার চাঁদের হাট বসেছিল, যেখানে বহু সিনে তারকারা সেখানে উপস্থিত ছিলেন, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়। সেই জায়গাতে গিয়ে আমার একটা জিনিস বলতে হয় যে দেখো, আজকে যারা তারকা, তারা আজকে কিভাবে তারকা? সাধারণের ভালোবাসা, সাধারণের ভোট বলা ভুল, সেক্ষেত্রে সাধারণ মানুষের সমর্থনে তারা তারকা হয়েছে। এবার তাদেরই মধ্যে তুমি দেখো আজকে সকাল থেকে কঙ্গনা রানাউত, যাকে সব থেকে বেশি সোশ্যাল মিডিয়াতে একেবারে ট্রেন্ডিং আমরা মুখ বলেছি,
যার উপস্থিতি লক্ষ্য করা গেছে। অন্যদিকে যদি বলি আলিয়া ভাট, রণবীর কাপুর থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্বরা, সাউথের বহু কার্যত সিনেমা আর্টিস্টদের লক্ষ্য করা গেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে তাদের এই যে রাম মন্দিরে অংশগ্রহণ, সেক্ষেত্রে তাদের যে কেরিয়ার, সেই কেরিয়ার গ্রোটাকে কিন্তু আরো বাড়াবে। কারণ কি, আজকে তাদের মধ্যে যদি দ্বিমত থেকেও থাকে তাহলেও কিন্তু তারা কি করেছে, তারা কিন্তু গিয়ে অংশগ্রহণ করেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে যদি তোমাকে বলি যে দীপিকা পাডুকোন, তিনি কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছেন। তিনি কিছুদিন আগে একটা বিতর্কিত হয়েছিলেন একটি গানকে কেন্দ্র করে। তাই সেক্ষেত্রে আজকে এই বিষয়টি উঠে এসেছে, নজর কেড়েছে সকলের, যে তারকাদের উপস্থিতি, বিশেষ করে তারকারা তারা আগামী দিনে যদি আরো প্রচার পায় তাহলে তাদের কেরিয়ার আরো ডেভেলপ করবে খুব স্বাভাবিকভাবে। এবং রাম মন্দির উদ্বোধনী আজকে তাদের মধ্যে আরো একবার বলে থাকি যে যদি দ্বিমত থেকেও থাকে কোথাও গিয়ে, তারা কিন্তু তাও গিয়ে উপস্থিত হয়েছে, অংশগ্রহণ করেছে। অন্যদিকে বিভিন্ন নেতৃত্বরা ছিলেন, কিন্তু সেই জায়গায় অঙ্কিতা যেরকম রাজনীতির দিকটা বলছিল, তুলে ধরছিল, সেক্ষেত্রে আমার একটু ওর কথার সঙ্গে জুড়ে দিতে হয় যে দেখো আজকের দিনে কিছুক্ষণ আগে রানাবাবুও তোমাকে বলছিল যে বিরোধীদের কথা, বিরোধীরা কিন্তু ইতিমধ্যে কি করেছে যে তারা সেভাবে ক্যামেরার সামনে আজকে না আসলেও কোথাও গিয়ে মন্দিরে গেছেন, যেমনটা রানাবাবু বলছিলেন, ধর্মীয় স্থানে গেছেন। এক্ষেত্রে তুমি দেখো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু কোথাও কোনো অংশে বিরোধীদের কোনো প্রচার কিন্তু লক্ষ্য করা যায়নি রাম মন্দিরকে কেন্দ্র করে। যদি নেগেটিভ প্রচার বলি, তা কিন্তু কোনো নেতৃত্বের ক্ষেত্রে আমরা তা দেখিনি দিনভর। এবং হয়তো আগামী কাল থেকে আমরা দেখতে পারি, কাল পরশু থেকে হয়তো তারা আবারও সরব হবেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কারোর মুখ থেকে কোনো রকমের কিন্তু কোনো নেগেটিভ কোনো কিছু উঠে আসেনি, কোনো বার্তা। তাহলে সেক্ষেত্রে কংগ্রেসের কথাই যদি বলি, এই যে গোবলায় কংগ্রেসের যে অবস্থান রয়েছে তা আরো খারাপ হতে পারে যদি কংগ্রেস আজকের দিনে দাঁড়িয়েও কোনো মন্তব্য করত। সেক্ষেত্রে বিজেপি যে একেবারে এগিয়ে গেল বা ছাড়িয়ে গেল সবকিছুকে, বা আগামী দিনে ভোট বাক্সে যে তার একটা বড়সড় প্রভাব পড়বে, যেটা আমি বারবারই বলছি, কিছুক্ষণ আগে অঙ্কিতা বলছিল। অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা নিয়ে, এবং অবশ্যই এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনাও করব। কিন্তু এই মুহূর্তে আমরা চেষ্টা করছি একজন কর সেবকের সঙ্গে কথা বলার, পশ্চিমবঙ্গ থেকে, শুধু পশ্চিমবঙ্গ থেকে গোষ্ঠ বিহারী ঘোষ, দেখি ওনাকে আমরা পাই কিনা। গোষ্ঠবাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? নমস্কার, আমি নিউজ ভ্যানগার্ড থেকে বলছি, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের এই সরাসরি সম্প্রচারে। গোষ্ঠবাবু, যেটা আপনার কাছে জানার ছিল, আপনারা কর সেবক ছিলেন 1992 সালের সেই 6 ডিসেম্বর, সেই দিনটির কথা নিশ্চয়ই আপনার স্মৃতির মণিকোঠায় এখনো উজ্জ্বল। যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, কি মনে পড়ছে আপনার সেই দিনটার কথা? হ্যাঁ, আমরা তো 6 ডিসেম্বরে আগে গেছিলাম, 3 তারিখে আমরা পৌঁছেছিলাম, বুঝলেন। 3 তারিখে গিয়েই আমরা 3 তারিখেই ওই ঘাটের ভিতরে যে আমাদের রামলালা পুজো হয়েছিল, ওইটা আমরা সেদিকে দেখে নিয়েছিলাম। তখন তো প্রচন্ড পুলিশ পাহারা রয়েছে, সেই পাহারার মধ্যেই আমরা দেখলাম ওই রামলালা পুজো হচ্ছে ঘাটের ভিতরেই। তো দাঁড়াতে দিচ্ছে না, ওই মুহূর্তের মধ্যে একটু দেখানো হাটে চালিয়ে ওই দেখতে গেলাম, দেখলাম ফুল চাপা দেওয়া রয়েছে ভগবান রামলালাকে, ওই দেখতে গেলাম। তারপরে তো যাই হোক বেরিয়ে আসলাম, কিন্তু ঘাটে দেখলাম, কিন্তু মানে ওই এইগুলো যে প্ল্যান গুলো যে ছিল সেগুলো দেখে আমাদের কিছু সন্দেহ হলো, যেতে যেতে আমাদের চোখে পড়লো যে তার মধ্যে হিন্দুত্বের কিছু চিহ্ন ছিল আর কি। হ্যাঁ, তো আমরা বেরিয়ে আসলাম, আর গণতন্ত্র দেখছি না একদম। তারপর 6 তারিখই যাবেন, এটা কি প্ল্যান ছিল আপনাদের, নাকি মানে হুট করে 6 তারিখ কোনো একটা আবেগে সবাই মিলে চলে গেলেন সেখানটায়? না, আবেগে নয়, আমাদের সংগঠনের মাধ্যমে, আমার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক, বুঝলেন। আমরা সবাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক। আমাদের দিদি ছিল যে আমরা এখান থেকে শিয়ালদা থেকে 2 তারিখে ট্রেনে উঠবো, এক্সপ্রেসে আমরা উঠেছিলাম ওই দুপুরের দিকে 11টা ছেড়েছিল ওটাই, আর 3 তারিখে ভোরবেলা গিয়ে ওখানে পৌঁছেছিলাম। আচ্ছা, 3 তারিখে ঢুকে ওইটা দেখে নিচ্ছিলাম, তাও দাদা বিশাল ব্যাপার। যাই হোক, লাইন দিয়ে আমরা ওই দিনকে দেখে নিয়েছিলাম। তারপরে তো টাকা আরো ভিড় হয়ে গেল। তো বাকি যারা 6 ডিসেম্বরের কাছাকাছি যারা অনেকে যারা যেতে চেয়েছিল, তারা অযোধ্যায় ঢুকতে দেয়নি। অযোধ্যা নগরী তখন আর ওই অত লোকের মানে সমাগমের আর মানে জায়গা দিতে পারছে না, এমন একটা অবস্থা। বুঝতে পেরেছি। গোষ্ঠবাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে যখন রাম মন্দির উদ্বোধন হয়ে গেল,
তাহলে কেমন লাগছে আপনাদের যে এই প্রায় যে 30-32 বছর পর আপনাদের সেদিন আপনারা যেই কর্মযজ্ঞে আপনারা অংশগ্রহণ করেছিলেন তা বাস্তবের মাটিতে আজ সেই স্বপ্ন সত্যি হলো? কি অনুভূতি আপনার, কি মনে হচ্ছে? সবচেয়ে ভালো যে ভগবানের কাছে আমার এইটাই করুণা যে ভগবান আমাদের করুণা দিয়ে এখনো বাঁচিয়ে রেখেছে। এইটাই আমি মানে সবচেয়ে, কারণ আমাদের সঙ্গে যারা গিয়েছিল অনেকেই মারা গেছে। হ্যাঁ, আমি যে এখনো বেঁচে আছি এইটা সবচেয়ে ভগবানের সবচেয়ে বড় করুণা। তো আমি নিজের চোখে দেখতে পেলাম যে রাম মন্দির প্রতিষ্ঠা হলো ভারতবর্ষে। তো এইটা আমার কাছে সবচেয়ে বড়, এটা লাভ। আর সবচেয়ে হলো যে ভারতীয় সংস্কৃতির জয় হলো, হিন্দুত্বের জয় হলো, বুঝলেন? এটাই আমাকে সবচেয়ে ভালো লেগেছে আর কি। ঘোষবাবু, কবে যাচ্ছেন রাম মন্দির এবং রামলালাকে দর্শন করতে? এই তো গরম পড়লে যাবো, বুঝলেন? আচ্ছা, আমার এখন বয়স 75-এর উপরে, সেই জন্য আমি 75 মতো। একটা ছোট্ট প্রশ্ন করি আপনাকে, যদিও এটা একটা রাজনৈতিক প্রশ্ন। আজ এখানে এই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বা রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে গোটা দিনটাই অযোধ্যা বলুন বা গোটা দেশের বিভিন্ন প্রান্ত ছিল রামময়। তবুও মাঝখানে একটা কেমন একটা বিষাদের সুর আছে যে বিরোধীরা অনেকেই এই রাম মন্দির উদ্বোধনটা বয়কট করে। তো সেই জায়গায় আপনার কোনো মতামত কিছু? এটা এক কথাই আমি যদি বলতে যাই, এটা ধর্ম আর অধর্মের মধ্যে এখন সারা ভারতবর্ষে লড়াই চলছে, বুঝলেন? তারা অধর্মিক, মানে ভারতীয় সংস্কৃতিকে ভালোবাসে না। তারা চিরকালই হলো যেন তোমরা পুকুরে ক্ষমতায় টিকে থাকবো, ভারতীয় সংস্কৃতিকে জলাঞ্জলি যাক, দেশ জলাঞ্জলি যাক, কোন রকম মানে ক্ষমতায় টিকে থাকবো, তাদের সঙ্গে ভারতীয় সংস্কৃতি যারা মানে তাদের সঙ্গে লড়াই। এই বিশাল লড়াই এখন আপনিও দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ গোষ্ঠবাবু আমাদের সঙ্গে থাকার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন একজন কর সেবক ছিলেন আমাদের সঙ্গে, পশ্চিমবঙ্গ নদিয়া জেলা থেকে, সেখানে মদনপুর, কল্যাণীর পাশে মদনপুর থেকে উনি অবশ্যই অংশগ্রহণ করেছিলেন। দর্শক বন্ধুরা, আমরা যেটা সারাদিন আজ আপনাদের সামনে রাম মন্দিরের উদ্বোধনের বিভিন্ন চিত্র তুলে ধরেছি এবং আমাদের আজ এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছে আপনাদের জনপ্রিয় মুখ, আপনাদের কাছে জনপ্রিয় মুখ সুপ্রীতি এবং অঙ্কিতা, তারাও কিন্তু বিভিন্নভাবে বহুদিন ধরে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রাম মন্দিরের সব তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি এবং অঙ্কিতা, তোমাদের দুজনকেই আমার সঙ্গে থাকার জন্য আজ। দর্শক বন্ধুরা, আপনাদের আরো একটা জানিয়ে রাখি যে অযোধ্যা যে রাম মন্দির তৈরি হয়েছে সেই রাম মন্দিরের বিবরণ আপনাদের দেব, কিন্তু পাশাপাশি আমরা কিছুক্ষণের মধ্যেই এই স্টুডিওতে পাবো আমাদের নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল বণিককে, এবং ওনার থেকে আমরা রাজনৈতিক দিকটা একটু জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। অযোধ্যায় নগর শৈলীতে রাম মন্দির তৈরি করা হয়েছে, আপনারা অনেকেই জানেন। মন্দির পূর্ব থেকে পশ্চিম দিকে 380 ফুট লম্বা ও 250 ফুট চওড়া। মন্দিরের উচ্চতা 161 ফুট। ত্রিতল বিশিষ্ট তৈরি করা হয়েছে এই রাম মন্দির, প্রতিটি তল 20 ফুট উচ্চতা বিশিষ্ট। মন্দিরের ভূতলের গর্ভগৃহে প্রভু রামের বালক স্বরূপের মূর্তি স্থাপিত হয়েছে। প্রথম তলের গর্ভগৃহে শ্রীরাম দরবার স্থাপিত করা হয়েছে। মন্দিরের দেয়ালে ও স্তম্ভে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা হয়েছে। নিশ্চয়ই শুনলে সবারই এক নজর নিজের চোখে দেখতে ইচ্ছে করছে। হয়তো আপনাদের মধ্যে অনেকেই আগামী কিছুদিনের মধ্যে যাবেন সেই জায়গায়, সেই রাম মন্দির দেখার জন্য। তবে আজ নিউজ ভ্যানগার্ড বিভিন্নভাবে সেই রাম মন্দিরের উদ্বোধনের বিভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরেছে, সকাল থেকে চিত্র তুলে ধরেছে। কিন্তু তার পাশাপাশি বিগত কয়েকদিন ধরে রাম মন্দির উদ্বোধনে কারা উপস্থিত থাকবেন, কারা থাকবেন না, কারা ঘোষণা করলেন থাকবেন না, আর কারা ঘোষণা না করে না থাকার চান্স ছিল, সেই সব কিছু, সেই সব তথ্য আপনাদের সামনে তুলে ধরছিল নিউজ ভ্যানগার্ডের টিম এবং অবশ্যই এক্সিকিউটিভ এডিটর নীল বণিকের তত্ত্বাবধানে। নীল আমার সাথে এই মুহূর্তে রয়েছে। নীল, স্বাগত তোমাকে আমার আজকের এই অনুষ্ঠানে। একটু যদি শুরুতেই তোমার কাছে জানার চেষ্টা করি, কেমন রামময় আজ কাটলো গোটা দিনটা ভারতবর্ষের জন্য? দেখো, রাম মন্দির তো শুধুমাত্র রাজনীতির বিষয় নয়। রাম মন্দিরের সঙ্গে ভারতবর্ষের মানুষের একটা বৃহত্তর গোষ্ঠীর মানুষের সঙ্গে দু আবেগ জড়িয়ে আছে, এবং সেই সঙ্গে সেই আবেগটা হতে পারে, তাতে হাওয়া দিয়েছে রাজনৈতিক দলগুলি, তাতে হাওয়া দিয়েছে বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলি,
কিন্তু আজকে রাম মন্দিরকে উদ্বোধনকে কেন্দ্র করে আমি এই মুহূর্তে আগরতলা শহরে, যদিও আগরতলার বাসিন্দা নই আমি, আগরতলা শহরে আজকে শহরের মানুষের মধ্যে সকাল 7টা থেকে যে আবেগটা দেখলাম, সেই আবেগটা শুধুমাত্র রাজনীতির যারা মানুষ তারা এই হাওয়া তুলতে পারেন না। মানে কোথাও একটা রাম মন্দিরকে নিয়ে মানুষের মধ্যে আবেগ ছিল, আচ্ছা, সেই আবেগটা হয়তো এতদিন ছাই চাপা পড়েছিল, কালের নিয়মে রাজনৈতিক বিবর্তনের কারণে হয়তো সেই আবেগটা আরো বেশি মানুষের কাছে চলে এসেছে, আচ্ছা, বহিঃপ্রকাশ হয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে তোমায় বলতে পারি রাম মন্দিরের এই যে দীর্ঘ ইতিহাস, না হওয়ার ইতিহাস, সেটা আজকে একটা কোথাও সমাপ্তি হলো। কিন্তু আবার সব সমাপ্তি থেকেই আবার একটা উত্থানও কিন্তু হয় অনেক জায়গাতে। আচ্ছা, কিন্তু এখন এই রাম মন্দিরকে নিয়ে প্রায় রাজনীতি আজকে শেষ করে দিল বিজেপি, প্রায় আমি কথাটা বলছি। হয়তো 2024 পর্যন্ত এই রাম মন্দিরের রাজনীতিটা থাকবে। তারপরে এই যে বিরোধী দলগুলো বলে আসছিল যে রামকে কেন্দ্র করে বা রামকে পুঁজি করে বিজেপির উত্থান, আমরা হয়তো একাংশের কথা যদি সত্যিও মনে করি তাহলে কিন্তু আজকে প্রধানমন্ত্রী সেই জায়গাতে শেষ করে দিলেন। আচ্ছা, এর পরে দেখতে হবে যে রাম মন্দিরকে কেন্দ্র করে এই যে দীর্ঘ 550 বছরে যেটা বললো ইতিহাসের, আজকে তারা ইতিহাসকে তারা মুছে ফেলে নতুন ইতিহাস রচনা করলো। আমার তো ভয় লাগছে যে আবার না নতুন কোন ইতিহাসের সূচনা এই ভারতবর্ষে 2024-এর পর থেকে হয়। আচ্ছা, ওকে, মানে তুমি বলছো রাম মন্দিরের যে, আমরা একদম সোজাসাপটা ভাষায় যদি বুঝতে চেষ্টা করি, তাহলে রাম মন্দির যে একটা ইস্যু ছিল বিভিন্ন আঙ্গিকে, রাজনীতির আঙ্গিকে হোক বা ধর্মের আঙ্গিকে হোক, সেই ইস্যুটা আজ বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেষ করে দিলেন। একেবারে সাদা চোখে তো দেখলে মনে হলো শেষ হয়ে গেল। কিন্তু এখন কথা হচ্ছে নতুন কোন ইস্যু কি তৈরি হতে পারে কিনা। তাহলে ইস্যুটার প্রয়োজনটা কি সংসদীয় রাজনীতির জন্য বা দেশের রাজনীতির জন্য ইস্যুটা তৈরি হবে বলছো, নাকি অন্য কোনো কারণ আছে ইস্যুটা তৈরি হওয়ার পেছনে? দেখো, সংসদীয় রাজনীতিতে নতুন একটা ইতিহাস কিন্তু আবার শুরু হয়েছে। সেটা হয়তো রাম মন্দিরের এই উদ্বোধনের জন্য সেটা ছাইচাপা পড়েছিল। কি জ্ঞানব্যাপী মসজিদ, সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যে সার্ভে রয়েছে। কাশী বিশ্বনাথ পর্যন্ত একটা করিডর করা হয়েছে, প্রধানমন্ত্রী সেই করিডরের উদ্বোধন করেছেন, ঝাঁচকচকে কাশী বিশ্বনাথ করিডর। কিন্তু কাশী বিশ্বনাথের পাশেও কিন্তু বিভিন্ন অন্যান্য জাতিগোষ্ঠীগুলির ধর্মীয় উপাসনা কেন্দ্রগুলি রয়েছে, আমি কারোর নাম করছি না। তো সেই জায়গা থেকে আবার, মানে আমি তোমায় যদি বলি, আমার এই মুহূর্তে হয়তো নামটা আমার আসছে না, মধ্যপ্রদেশের একজন মহিলা, কি সাধ্বী কেরুয়া বসন পরে থাকেন, তিনি দিল্লিতে গত বছর একটি তার জনসভাতে আমি গিয়েছিলাম এবং কলকাতাতে শহীদ মিনারেও একটা জনসভা করে গিয়েছিলেন। সেই জায়গাতে কিন্তু তিনি বলেছিলেন যে রাম মন্দির তো আমরা পেয়েছি, আচ্ছা, এবার চাই কাশী, বৃন্দাবন, মথুরার পুনরুদ্ধার। এই কথাটা কিন্তু সাধ্বী বলেছিলেন, যদিও সাধ্বী বিজেপির কেউ নয়। আমি নামটা হয়তো একটু এদিক ওদিক হতে পারে, আমার ঠিক এই মুহূর্তে খেয়াল পড়ছে না, একজন মহিলা, খুব অল্প বয়সী মহিলা। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আগামী দিনে যদি আবার একটা 2024-এর পরে এই ধোঁয়াগুলো আবার দেয় যে কাশী বিশ্বনাথ করিডর পুনরুদ্ধার চাই, অন্যান্য ধর্মের উপাসনা কেন্দ্রগুলো সরিয়ে, বা যেটা সোমনাথ মন্দিরকে কেন্দ্র করেও কিন্তু কিছুটা কিন্তু হাওয়া কিন্তু উঠেছিল দক্ষিণ ভারতে, তো সেই জায়গাগুলোতে যদি সবটাই পুনরুদ্ধার করতে আবার কোনো ধর্মীয় সংগঠন, আমি কারো নাম বলছি না, বা কোনো রাজনৈতিক সংগঠন যদি নামে, তাহলে কিন্তু আবার ভারতবর্ষের জুড়ে একটা নয়া মন্দির রাজনীতি সমীকরণ আবার কামব্যাক করবে। তাহলে তুমি যেটা বলছো, যেখানে আমরা সাধারণ চোখে যেটা দেখছিলাম যে রাম মন্দির আজ উদ্বোধন হয়ে গেল, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল, মানে রামকে নিয়ে বা যে এই যে ধর্মকে নিয়ে যে রাজনীতি, সেটার একটা অবসান হয়ে গেল, শেষ হয়ে গেল, সেটা এখানে শেষ হলো না নতুন ভাবে এখান থেকে শুরু হলো এই সিলসিলা বা এই পরম্পরা আগামী দিন অন্য কোথাও গিয়ে ঠেকবে, অন্য কোনো জায়গায় কিছু নিয়ে, সেটা তুমি বলছো একটা নতুন করে একটা ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একেবারেই দেখো দীপেনদা, এই রাম মন্দিরের যে ইতিহাস, সেটা তো আজকে শেষ, রাম মন্দির হয়ে গেছে। বিজেপি এত মানে জনসংঘ থেকে যখন বিজেপি তৈরি হয়েছে, তার প্রধান এজেন্ডা ছিল কিন্তু রাম মন্দির।
1992 সালে লালকৃষ্ণ আদবানি যে রথযাত্রা গোটা দেশ জুড়ে করেছিল এবং যেখান থেকে বিজেপির উত্থান হয়েছিল সেটা কিন্তু রাম মন্দিরকে কেন্দ্র করে, অযোধ্যায় রাম মন্দির, হ্যাঁ অযোধ্যায় রাম মন্দিরকে কেন্দ্র করে। কিন্তু আজকে ইতিহাসের নিয়মে দেখো যে এই রাম মন্দিরের যে উত্থান, সেই উত্থানের মূলত 3 পুরোধা ব্যক্তি ছিলেন। একজন হচ্ছেন অটল বিহারী বাজপেয়ী, প্রয়াত প্রধানমন্ত্রী, তিনি গত হয়েছেন, তার ব্যাপারে আমার কিছু বলার নেই। কিন্তু লালকৃষ্ণ আদবানি এবং মুরলী মনোহর যোশী, লালকৃষ্ণ আদবানি এবং মুরলী মনোহর যোশীর কিন্তু আজকে কোনো ভূমিকা সারাদিন ছিল না। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বলা হয়েছিল তারা আসতে পারেন, কিন্তু দুজনেই কিন্তু শেষ পর্যন্ত আসেননি। অসুস্থতা দেখো এখানে, মানে তুমি বলছো অসুস্থতা, তারা বিজেপি বলছে অসুস্থতা, কোথাও এটাই কারণ দেখানো হয়েছে, কোথাও একটা দুজনের মধ্যেই ক্ষোভ ছিল। এবং যেভাবে বিজেপি এখন মোদিময় হয়ে গেছে, যেভাবে রাম মন্দির এখন মোদিময় হয়ে গেছে, হ্যাঁ, সেই মোদিময় থেকে কার্যত কিন্তু আজকে লালকৃষ্ণ আদবানি নিজেকে গুটিয়ে রাখলেন। এবং আজকে রাম মন্দির উদ্বোধনের পরে যে করসেবকরা বলছিলেন, 70-75 বছরের করসেবকরা বলছিলেন যে আমরা দেখে যেতে পারবো, আমরা ভাবতে পারিনি। কিন্তু প্রত্যেককে যদি একটা কথা প্রশ্ন করা হতো যে আজকে লালকৃষ্ণ আদবানি বা মুরলী মনোহর যোশী তো নেই, প্রত্যেকের কিন্তু মনের মধ্যে একটা ক্ষোভ রয়েছে, বা অনেকে সেই ক্ষোভটা হয়তো প্রকাশ করতেন না, কিন্তু ভিতরে তুমি যদি প্রশ্নটা খুঁচিয়ে করা যায় তাহলে কিন্তু তারা 2 মিনিট চুপ করে রয়েছেন। কারণ এই আন্দোলনের পুরোধা এবং প্রথম মুখ যিনি গোটা ভারতবর্ষে, মোদি তো ঝড় তোলেননি, মোদি কিন্তু পুরো ক্রিমটা পেলেন, সাজানো বাগানের মধ্যে মোদিকে আজকে ভিত্তি স্থাপন করেছিলেন ওনারা। হ্যাঁ, সাজানো বাগানের মধ্যে সোজা কথায় বললে মোদি হচ্ছে আজকে মধু খেলেন। কিন্তু যারা এই গাছ লাগালেন, পরিচর্যা করলেন, ইতিহাসের নিয়ম বাগানটা তৈরি করলেন, তারা অনেক দূরে দিবেন। ঠিক, আমরা আসবো তোমার কাছে আরেকবার, কিন্তু এই ফাঁকে আমরা চেষ্টা করব আরেকজন ব্যক্তির সাথে কথা বলার। রাম মন্দির তীর্থক্ষেত্রে যে ট্রাস্টের একজন সদস্যর সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। ওনাকে আমরা টেলিফোনে পাই কিনা দেখি। ওকে, ওনার ফোন এই মুহূর্তে ব্যস্ত রয়েছে, আমরা চেষ্টা করবো আর কিছুক্ষণের পর। ভারতকে কি মানুষ এই মন্দির দিয়ে নতুন ভাবে চিনবে বলে মনে হয়? আজকের এই রাম মন্দিরকে দিয়ে নতুন ভাবে কি ভারতকে চিনবে? দেখো, ভারতীয় সংস্কৃতির সঙ্গে একটা সনাতনী যে সংস্কৃতি বা কালচার, সেটা কিন্তু প্রত্যক্ষভাবেই জড়িত। বিভিন্নভাবে ভারতবর্ষে আক্রমণ হয়েছে, বিভিন্ন দিক থেকে আক্রমণ হয়েছে, সেই সময় অন্যান্য জাতি ধর্মগুলি ভারতবর্ষে এসছে, সেগুলোকেও মানুষ সাদরে গ্রহণ করেছে। তো সেই জায়গাটা থেকে ভারতের যে মন্দির, ভারতের যে সনাতনী কালচার, সেটা তো বিশ্বব্যাপী সমাদৃত। নতুন প্রজন্মের যদিও আমরা বলি, সেটা স্বামী বিবেকানন্দ কিন্তু শিকাগোতে তার বক্তৃতায় হিন্দু কি, সনাতনী কি, সেটা কিন্তু তুলে ধরেছেন। ওকে, আমরা একটু আসবো তোমার কাছে। পার্থিব বাবুকে আমরা পেয়ে গেছি, পার্থিব মুখার্জি, রাম মন্দির তীর্থক্ষেত্রের ট্রাস্টের সদস্য। পার্থিব বাবু, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? নমস্কার। হ্যাঁ, নমস্কার। নিউজ ভ্যানগার্ডের সরাসরি সম্প্রচারে আপনি রয়েছেন এই মুহূর্তে, দর্শক বন্ধুরা আপনাকে শুনতে পাচ্ছেন। পার্থিব বাবু, আপনার কাছে জানার চেষ্টা করব প্রথমেই যে আজ গোটা দিনটা আপনার কেমন কাটলো, আর কতটা দেখলেন রামময় আপনি গোটা দেশকে? দেখুন, প্রথম বিষয় হচ্ছে যে সম্পূর্ণ দেশে তো বিচরণ করার সুযোগ হয়নি, নিজের কার্যক্ষেত্রে ছিলাম। তো সেখানে যে অভিজ্ঞতাটা হলো সেটা অভূতপূর্ব, এক কথায় বলতে পারি। আচ্ছা। তার কারণ হলো যে আমরা এতদিন শুনতাম যে ভগবান রাম ভারতবর্ষের সংস্কৃতির আধার, ভগবান রাম ভারতবর্ষের রাষ্ট্রীয় চরিত্র, ভগবান রাম ভারতবর্ষের প্রত্যেকটি হিন্দুর প্রাণের সঙ্গে সম্পৃক্ত, এটা এতদিন শুনতাম। কিন্তু আজকে বাস্তবে সেটা প্রত্যক্ষ করলাম। আচ্ছা। আজকে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে টিভি মিডিয়া এবং ইন্টারনেটের নিউজের মাধ্যমে আমরা আজকে তো সমস্তটাই হাতের মুঠোয়, সেই সমস্ত সবকিছুই সারাদিন দেখছিলাম যে সারা ভারতবর্ষ কিভাবে সাধারণ মানুষ একদম রামময় হয়ে গেছে এবং সম্পূর্ণ স্বইচ্ছায়, স্বেচ্ছায় তারা কিন্তু পুজো পাঠ এই সমস্ত করেছেন। এবং আপনার কি মনে হয়, পার্থিববাবু, আপনার কি মনে হয় আজকের এই রামময় যে পরিবেশের ব্যাখ্যা আপনি করছেন, দেশের মানুষের সাথে মানুষের হৃদয়ের মিলনকে
এটা কি সুদৃঢ় করবে? নিশ্চয়ই নিশ্চয়ই। তার কারণ হচ্ছে যে হিন্দু সমাজকে ভাঙার জন্য বারবার চক্রান্ত হয়েছে। হিন্দুদেরকে ওবিসি, দলিত, উচ্চ বর্ণ, নিম্ন বর্ণ এরকম নানাভাবে ভাগ করা হয়েছে বিভিন্ন সময়, সেই ইংরেজ আমলের সময় থেকে শুরু করে বর্তমান ভারতবর্ষের রাজনৈতিক পরিকাঠামো। সেকুলারবাদী যে সমস্ত দলেরা আছে তারা কিন্তু নিরন্তর এই প্রচেষ্টা চালিয়ে গেছেন, এবং ভারত বিঘটনকারী যে সমস্ত শক্তি আছে তাদেরও মূল এজেন্ডা মূলত হিন্দু সমাজকে ভাঙার ছিল। কিন্তু হিন্দু সমাজ, আমি হিন্দু, আমাদের মধ্যে উঁচু নিচু কোন রকম ভেদাভেদ নেই। আমরা ভগবান রামের যে ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা দিন আনে দিন খায়, মোটে মজুর, সেও ভগবান রামের জন্য তার সম্পূর্ণ দিন সময় এবং অতিবাহিত করেছে, এবং ঘরের ছেলে ঘরে ফিরছে, এরকম একটা আবেগ সকলের মধ্যে। তেমনি আমাদের ভারতবর্ষের যে সব থেকে ধনী ব্যক্তি তার মধ্যেও সেই সমান আবেগ। আমাদের মধ্যে আর্থিক দিক থেকে কেউ ধনী দরিদ্র হতে পারে, কিন্তু তার মধ্যে আমাদের কারোর মধ্যে কোনো ভেদাভেদ নেই। পার্থিববাবু, আজ পশ্চিমবঙ্গে সংহতি দিবস পালন করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি নিশ্চয়ই নদিয়াতে রয়েছেন এই মুহূর্তে। হ্যাঁ, নিশ্চয়ই। তো গৌরনিতাইয়ের নদিয়া আজ কিভাবে এই রামময় হলো সংহতি দিবসের মাঝেই? দেখুন, সংহতি দিবসটা বর্তমান শাসক দলের নিজস্ব একটা রাজনৈতিক কর্মসূচি ছিল। তো মূলত তার পিছনে কারণ যে হিন্দু সমাজ একত্রিত হয়ে উঠছে, হয়তো সেটাকে আটকাবার জন্যই তাদের যে সংখ্যালঘু ভোট ব্যাংকে কনসলিডেট করার জন্যই তারা হয়তো এই আরো ভালো বলতে পারবেন সে বিষয়টা। কিন্তু তারা হিন্দু সমাজে যে সংগঠিত ভগবান রামের নামে হিন্দুত্বের এবং হিন্দু স্বাভিমান বোধের জায়গাতে সবাই যে এক হয়েছে, সেই জায়গাটাকে কিন্তু কোনো পরিস্থিতি, কোনো রাজনৈতিক দল এবং তাদের কোনো কর্মসূচি এক চুলো ক্ষতিগ্রস্ত করতে পারেনি বলে আমার আজকে অন্তত এই ধারণা হয়েছে। তার কারণ হচ্ছে যে আমাদের কাছে যে ধারণা ছিল যে কোন কোন জায়গাতে আজকে কার্যক্রম হবে, অনুষ্ঠান হবে, ভগবান রামের পুজো হবে, আজকে যখন বাস্তবে যখন দেখলাম যে আমাদের ধারণার থেকে অনেক 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 বেশি জায়গাতে সাধারণ মানুষ সব স্বেচ্ছায় এই অনুষ্ঠান নিজে করেছে এবং আবেগের সঙ্গে করেছে। আমি পার্থিববাবু, একটা শেষ প্রশ্ন, বুঝতে পেরেছি আমরা মানুষ অংশগ্রহণ করেছে, আপনার কথা সেটাই বোঝা যাচ্ছে। একটা শেষ প্রশ্ন আপনার কাছে, যে সেই আবারও বলবো যে গৌরনিতাইয়ের নদিয়ার ভক্তদের রাম মন্দির দর্শন কবে হবে, কবে থেকে যাচ্ছে, আপনারা কবে থেকে যাওয়ার ব্যবস্থা করছেন, আপনাদের কি পরিকল্পনা আছে? দেখুন, রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট তারা কিন্তু ওখানে, আপনারা টিভি মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে ওখানে সুন্দর ব্যবস্থা করেছে ভারত সরকার তথা রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট। সেখানে এয়ারপোর্ট তৈরি হয়েছে, সেখানে অত্যাধুনিক রেলওয়ে স্টেশন তৈরি হয়েছে, সেখানে বাস স্ট্যান্ড তৈরি হয়েছে, এবং সমস্ত পরিকাঠামো যা যা কিছু দরকার সমস্ত কিছু তৈরি হয়েছে। এইবার আজকে প্রতিষ্ঠা হয়ে গেল, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল। আগামী কালকের থেকে পরবর্তী 1 মাস ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের যে আমাদের বিচার পরিবার আছে, অর্থাৎ অন্যান্য সমস্ত হিন্দু সংগঠন বিচার পরিবার, তাদের মধ্যে যারা রাম মন্দির আন্দোলনের যুক্ত ছিলেন এবং অন্যান্য যারা আছে, তারা আগামী 1 মাস বিভিন্ন ডেট ফিক্স করা আছে, তারা তাদের মতো করে যাবেন। এরপরে এর মধ্যেও অন্যরা যেতে পারেন, কিন্তু আমি সকলকে আবেদন করব যে আগামী 1 মাস পরে আপনারা নিজেদের সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী আপনারা প্ল্যান করুন, রাম মন্দিরে যাওয়ার জন্য ট্রেনের টিকিট করুন। আপনারা খুব সাধারণভাবে যেতে পারবেন, ওখানে গেলে কোনো অসুবিধা হবে না, এত সুন্দর পরিকাঠামো রয়েছে। অসংখ্য ধন্যবাদ পার্থিববাবু আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা শুনছিলেন রাম মন্দির তীর্থক্ষেত্রের ট্রাস্টের সদস্য পার্থিব মুখার্জি, উনি পশ্চিমবঙ্গ থেকে জুড়েছিলেন আমাদের সাথে। আরেকটা কথা অবশ্যই দর্শক বন্ধুরা আপনাদের আমরা জানিয়ে রাখি যে আজ নিউজ ভ্যানগার্ড কিন্তু সারা দিন চেষ্টা করেছে বিভিন্ন, শুধু অযোধ্যার নয়, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তের এবং ত্রিপুরার বাইরেও বিভিন্ন জায়গার মানুষের মতামত আপনাদের সামনে তুলে ধরেছে, চিত্র তুলে ধরেছে। একটা শেষ প্রশ্ন নীল তোমার কাছে, বিজেপি ছাড়া রাম মন্দির কি সম্ভব হতো? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। প্রশ্ন বুঝলাম না। প্রশ্নটা, বিজেপি ছাড়া কি রাম মন্দির সম্ভব হতো না? খুব ছোট্ট করে চাইবো, একটি ব্রেকিং নিউজ রয়েছে আমাদের কাছে।
না দেখো, এটা তো অস্বীকার করে লাভ নেই। রাম মন্দিরের সমস্ত বিষয় বা ক্রেডিট এটা বিজেপিরই। বিজেপি যদি কেন্দ্রে ক্ষমতায় না আসতো তাহলে কিন্তু রাম মন্দির কখনোই হতো না, এবং এটা বিজেপিরই কৃতিত্ব, এবং বিজেপির জন্যই রাম মন্দির সম্ভব হয়েছে, এটা অনস্বীকার্য। অসংখ্য ধন্যবাদ নীল তোমাকে সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ ভ্যানগার্ডের একটি বিশেষ স্পেশাল টক শো আজ, যেখানে আমরা আজ একটু ফিরে দেখার চেষ্টা করছিলাম যে সারাদিন কিভাবে গোটা দেশ রামময় ছিল, পাশাপাশি বিভিন্ন কর্মসূচি যে রাজ্যে নেওয়া হয়েছে সেসব কর্মসূচিগুলো কেমন ছিল। আমাদের প্রতিনিধি সুপ্রীতি এবং অঙ্কিতা প্রথমে আপনাদের সেটা জানিয়ে গেছেন, এবং নীল তারপর কিন্তু ব্যাখ্যা করলো যে রাজনীতি রামকে নিয়ে বা ধর্মকে নিয়ে যে রাজনীতি চলছিল বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, সেটা কোন জায়গায় এই মুহূর্তে অবস্থান করছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।